ঢাকার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচনও করবেন, তাও আবার ধানের শীষ প্রতীকে। তবে ঢাকা 10 আসনের অনেক বিএনপি সমর্থকরাই আসিফকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না। কেউ কেউ তো হুমকি দিয়ে বলছেনও, আসিফ ভোট চাইতে এলেই ঝাঁটা পেটা করা হবে। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। উপদেষ্টা আসিফ মাহমুদ শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে, যেহেতু বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের ইতিমধ্যে মুগ্ধর ভাই স্নিগ্ধকে দলে নিয়েছে, তারপরে শহীদ যারা হয়েছেন তাদের স্বজনদের সাথে বৈঠক করেছে, ফলে বিএনপি অনেক বেশি চাওয়া যে জুলাই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল, হাসিনার পতনের আন্দোলনে, সেই শক্তিকে তাদের সাথে যুক্ত করা। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম আসছে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। তিনি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা 10-এর নির্বাচন অফিসে গিয়ে নাম নিবন্ধনের জন্য আবেদন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পদত্যাগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে, শিগগিরই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এখানে কয়জনের 20 কোটি টাকা আছে? 20 কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না। 20 কোটি 30 কোটি টাকা ব্যয় করে যদি এখনো নির্বাচন করতে হয়, তাহলে হাজারো মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা কেমন স্বাধীন বাংলাদেশ পেলাম? আমরা এর আগে দেখেছি, অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থানের আগে আমরা দেখেছি যে বাংলাদেশে উপজেলা নির্বাচন হোক, জেলা নির্বাচন হোক অথবা জাতীয় নির্বাচন হোক, তো সেক্ষেত্রে দেখা গেছে যার টাকা আছে বেশি, যে টাকা বেশি খরচ করতে পারবে এবং যার পাওয়ার বেশি আছে, সে টাকা এবং পাওয়ারের জোরেই নির্বাচিত হতো। এবং বাস্তবিকভাবে যারা যোগ্য লোক তারা কখনোই এমপি, মন্ত্রী অথবা উপজেলা নির্বাচনে জয়ী হতে পারতো না। তবে এবার সেই 20-30 কোটি টাকা খরচের ঘোষণা দিয়ে এবার ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ঢাকা 10 আসন থেকে ধানের শীষে নির্বাচন করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে উপদেষ্টা আসিফ মাহমুদ সে ক্ষমতার চেয়ার ছেড়ে ঢাকা 10 আসন থেকে যে ধানের শীষে নির্বাচন করতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে কেন ঢাকা 10 আসনে ধানের শীষে নির্বাচন করছে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এই বিষয় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি শুরু হয়েছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুধু ভোটারই নয়, তিনি এই আসন থেকে নির্বাচনও করবেন, তাও আবার ধানের শীষ প্রতীকে। একটি সূত্র এমনটি নিশ্চিত করেছে। তবে ঢাকা 10 আসনের অনেক বিএনপি সমর্থকরাই আসিফকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না। কেউ কেউ তো হুমকি দিয়ে বলছেনও, আসিফ ভোট চাইতে এলেই ঝাঁটা পেটা করা হবে। কিন্তু কেন আসিফের ধানের শীষ পাওয়াটা মেনে নিতে পারছে না স্থানীয়রা? একজন উপদেষ্টা নির্বাচন করা নিয়ে সংবিধানে কি বলা আছে? সব মিলে উপদেষ্টা আসিফের নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কেন এত বিতর্ক হচ্ছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জন্ম অন্য জেলায় হলেও রোববার বিকেলে ঢাকা 10 আসনের ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হবার আবেদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ বেলা 3টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন। তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন। ঢাকা 10 নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনাও শোনা গিয়েছিল। সম্প্রতি গুঞ্জন তৈরি হয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ।
বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয়। এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হল। তবে আসিফের প্রার্থী হওয়ার খবরে স্বয়ং বিএনপির সমর্থকদের মধ্যেই মত পার্থক্য দেখা দিয়েছে। একজন ফেসবুকে লিখেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা 10 আসন ধানমন্ডিতে ভোটার হবে। আসিফ এই আসন থেকে নির্বাচন করবে। এই মাস বাদ দিলে নির্বাচনের বাকি রইল 2 মাস। কিন্তু উপদেষ্টা আসিফ ও মাহফুজ পদত্যাগ করেনি। ক্ষমতার মধু শেষ পর্যন্ত খেয়ে নির্বাচন করবেন মনে হচ্ছে, যেটি কখনোই নির্বাচনের শিষ্টাচারের মধ্যে পড়ে না। তার আরও আগে পদত্যাগ করা উচিত ছিল। তিনি আরও লিখেছেন, এইবার আসেন আসল কথায়। উপদেষ্টা আসিফ বিএনপিতে যোগ দিবে কি? যোগ দিলে সেটা তার বিষয়। বিএনপি যদি এনসিপির সাথে জোট করে আসন সমঝোতা করে, তখন উপদেষ্টা আসিফ এনসিপিতে গেলে তাকেও আসন ছাড়তে হবে। বিএনপি ছাড় দেওয়ার কারণে আসিফ যদি এমপি হয়, তাহলে বিএনপির ইশরাকের সাথে অন্যায় হবে। ইশরাককে উপদেষ্টা আসিফ মেয়রের চেয়ারে বসতে দেয়নি। উপদেষ্টা আসিফকে ভেতর থেকে কেউ সাপোর্ট দিয়েছে। আসিফ এত পাওয়ার কোথায় থেকে পায়? আদালতের রায়ের পরেও ইশরাককে মেয়র হতে দেয়নি। বিএনপি হয়তো আসিফের কুকর্ম ভুলে যেতে পারে। আমরা তৃণমূলের কর্মীরা কখনো ভুলব না। উপদেষ্টা হয়ে আসিফ ক্ষমতার বলে কি করেছে আমাদের সব মনে আছে। এলাকায় এলে তার জন্য ঝাঁটা রেডি আছে। এদিকে আসিফের বিএনপি প্রার্থী হবার সম্ভাবনা দেখা দেওয়ার পরপরই তার দেওয়া সাম্প্রতিক একটি বক্তব্য আলোচনায় এসেছে। আসিফ সেখানে দাবি করেছিলেন, মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে? 10-20 কোটি টাকা ছাড়া ভোট করা যায় না, তাই চিন্তা করতে হচ্ছে নির্বাচন করব কিনা। আসিফের এই বক্তব্যের রেশ ধরে অনেকে বলছেন, জাতির কাছে প্রশ্ন, আসিফ মাহমুদ কি আলাদিনের চেরাগ পেয়েছেন যে তিনি এত দ্রুত 10-20 কোটি টাকা ম্যানেজ করে ফেললেন? নিশ্চয়ই তিনি রাষ্ট্রের অর্থ চুরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখারও আবেদন করেছেন অনেকে। উল্লেখ্য, আগামী নির্বাচনেও কালো টাকা দৌরাত্ম্য থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছেন, তাই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও ভাবতে হচ্ছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে আর কি নির্বাচনে অংশগ্রহণ করার। সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয়, ইলেকশন কি করব না করব না, করলে কিভাবে করব, মানুষ টাকা ছাড়া ভোট দেবে কিনা। উপদেষ্টা পরিষদে আসিফের সাবেক সহকর্মী আরেকজন সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন দলের নেতৃত্ব নিয়ে রাজনীতিতে নামলেও আসিফ মাহমুদ এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি শুধু বলেছেন, তিনি কোনো দলের হয়ে নির্বাচন করলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। এদিকে কেউ কেউ আসিফকে 1 নম্বর টাউট বলেও কটাক্ষ করেছেন। সুমন নামে একজন লিখেছেন, বাংলাদেশের মানুষের জন্য তিনি 15 মাসে এমন কি করেছেন? নির্বাচিত হলেও আসিফ কিছুই করতে পারবে না, শুধু আবার ব্যাংক ব্যালেন্স বাড়াবেন। ওই ব্যক্তি আরও লিখেন, কেউ আমাকে পছন্দ করুক বা না করুক, কিন্তু ইনি তরুণ উপদেষ্টা নামে কলঙ্ক। অনেক স্বপ্ন ছিল দেশটা বদলাবে, সে পরিবর্তন আনবে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, উপদেষ্টা হবার পর থেকেই একের পর এক বিতর্কিত হয়েছেন আসিফ মাহমুদ। বিশেষ করে তার বাবা আসিফের ক্ষমতা ব্যবহার করে হয়ে পড়েন বেপরোয়া। তার বাবা বেপরোয়া বিল্লাল হোসেন নিয়ে ক্রাইম অ্যান্ড করাপশন নামে 30 মিনিট 42 সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে বাংলা ভিশন। মুরাদনগরের ট্রিপল মার্ডার শিক্ষক শিখা রানীকে বিবস্ত্র করে লাঞ্ছিত ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীকে জেল ও রিমান্ডে নিয়ে 30 লাখ টাকা চাঁদা আদায় ও সনাতন ধর্মের দুলাল চন্দ্র মালাকার এর জায়গা সম্পত্তি জোরপূর্বক দখল করে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা বিল্লাল হোসেন। 2025 সালে 3 জুলাই শেষ করা হয়। মা রুবি আক্তার, ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তারকে পাথর দিয়ে থেতলে মেরে দেওয়া হয়। এমনকি নিহত রাসেলের 15 মাস বয়সী সন্তানকেও নির্মমভাবে গুরুতর আহত করা হয়। ওই পরিবারের আরেক মেয়ে এখনও উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা বেপরোয়া বিল্লাল হোসেনের ভয় এলাকা ছাড়া। ভাবতে পারেন কোন দেশে আছেন আপনারা? 2014 সালে 30 আগস্ট আকবপুর স্কুলের টাকা আত্মসাৎ করার জন্য উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেনকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এরপর ক্ষমা চেয়ে আসিফের বাবা আবার স্কুলে ফিরে এলেও 2016 থেকে 2018 সাল পর্যন্ত স্কুলের আয় ও ব্যয়ের হিসাব দিতে বলা হলে তা আর দিতে পারেনি। হঠাৎ করে নির্বাচনী রাজনীতি অন্যদিকে বাঁক খেতে শুরু করেছে। খবরের শিরোনাম হচ্ছে এই, সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা 10 আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে, যেহেতু বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের ইতিমধ্যে মুগ্ধর ভাই স্নিগ্ধকে দলে নিয়েছে, তারপরে শহীদ যারা হয়েছেন তাদের স্বজনদের সাথে বৈঠক করেছে, ফলে বিএনপি অনেক বেশি চাওয়া যে
জুলাই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল, হাসিনার পতনের আন্দোলনে, সেই শক্তিকে তাদের সাথে যুক্ত করা, সেই যুক্ত করার আলোচনা চলছে। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে এনসিপি আলাদা নির্বাচন করবে, আসন ভাগাভাগির আলোচনা জামাতের সাথেও করছে, জামাতও কথা বলছে। এনসিপিকে 10 থেকে 12টি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই আলোচনাগুলো যখন চলছে, যখন কোনো শেষ নেই, কখনো কখনো এনসিপি নেতারা ইঙ্গিত দিচ্ছেন যে সংস্কার যারা এগিয়ে নেবে তাদের সঙ্গে থাকবে। ঠিক সেই সময় খবরটা হলো এই যে ঢাকা 10-এর গুরুত্বপূর্ণ এলাকাগুলো খেয়াল করেন, ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ, অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের সমস্ত এলাকা যেটা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, সেই আন্দোলনে জায়গায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আসছে। কারণ এখানে তাদের আন্দোলনের যে অবস্থানটা ছিল খুব দৃশ্যমান। এই জায়গায় যদি বিএনপি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে সমঝোতার মধ্য দিয়ে আসনটা দেয়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য ভালো হবে। মুরাদনগর, কায়কোবাদের ওই অঞ্চলটা আসলে কায়কোবাদেরই, এটা মুরাদনগরে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেবে না এবং বিএনপিও হয়তো এটা ছাড় দেবে না। ফলে হয়তো ভেতরে ভেতরে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঢাকা 10 আসনটা ব্যাপারে একটা সমঝোতা হয়েছে। তারই অংশ হিসাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোটার রয়েছে। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই যে পরিবর্তন করলেন, এই পরিবর্তনটা ইঙ্গিতপূর্ণ। তার মানে মুরাদনগরের আসনটা ছেড়ে দিচ্ছে ঢাকা 10 আসনের বিনিময়ে, এটা বলাই যায়। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনাও শোনা গিয়েছিল। সম্প্রতি গুঞ্জন তৈরি হয় বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরো জোরালো হয়, যেহেতু এই আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরো পাকাপোক্ত হচ্ছে। তার মানে শেখ রবিউল বিগত সময় যিনি নির্বাচন করেছেন 2018-তে, তার কপালটা পুড়লো আর কি, তার আর সম্ভাবনা থাকলো না। উপদেষ্টা আসিফ মাহমুদ তার যে নিজ এলাকা মুরাদনগর, তো সেখানে মূলত তিনি নির্বাচন করতে চেয়েছিলেন এবং আমরা দেখেছি যে বিগত এত দিনে বিভিন্ন সময় এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক সময় সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে এবং অনেক তাকে নিয়ে নিউজ হয়েছে এবং অনেকে বলেছেও যে উপদেষ্টা আসিফ মাহমুদ সে সরকারি যত বরাদ্দ আছে সেগুলো সেই মুরাদনগরে নিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে তিনি নির্বাচন করবেন, এরকম কিন্তু গুঞ্জন আমরা এতদিন শুনেছিলাম। কিন্তু এখন বর্তমানে হঠাৎ করে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ঢাকা 10 আসনে এসে তিনি সেখানের ভোটার হয়েছেন, অথচ এর আগে তিনি মুরাদনগরের ভোটার ছিলেন। তো ইতিমধ্যে তিনি ঘোষণাও দিয়েছেন এবং তিনি যে ঢাকা থেকে নির্বাচন করবেন এ ব্যাপারেও তিনি ঘোষণা দিয়েছেন এবং মূলত সেই কারণেই এই আসিফ মাহমুদ তিনি ঢাকা 10 আসনে এখানে তিনি ভোটার হয়েছেন। এবং এইখানে এখন মূল রহস্যটা কি, এটা নিয়ে মোটামুটি আলোচনা হচ্ছে যে আসলে এই যে ঢাকা 10 আসন, এই 10 আসনের আশেপাশে যেই সমস্ত জায়গাটা রয়েছে, এই জায়গায় কিন্তু জুলাই অভ্যুত্থানে মূলত আন্দোলনের নেতৃত্ব মূলত ওখান থেকেই শুরু হয়েছে এবং ওখানেই মূলত ব্যাপকভাবে শক্তিশালীভাবে আন্দোলন হয়েছে। তো যেই কারণে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সেখান থেকে নির্বাচন করতে চায়। এক দ্বিতীয় কথা হচ্ছে যে বিএনপির সাথে সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেককে মনে করা হয়েছিল যে তাদেরকে নমিনেশন দেওয়া হবে, কিন্তু তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি, বরং তাদেরকে মানে সেই সমস্ত আসনে কিছু আসনে মূলত ফাঁকা রাখা হয়েছে। তো এটার মূল টার্গেটটা হচ্ছে যে তারা ভাগ বটোয়ারা করে বা তারা সমঝোতা করে যদি দেখে যে হ্যাঁ ঠিক আছে তাদের সব কিছু ঠিকঠাক মতো থাকে, তো তাহলে তখন এই আসনগুলোতে মূলত এই সমস্ত ব্যক্তিদেরকে বিএনপির পক্ষ থেকেই মূলত নমিনেশন দেওয়া হবে বা বিএনপির পক্ষ থেকে তাদের দেওয়া হবে। তো যেই কারণে কিন্তু এই আসনটাও ফাঁকা রাখা হয়েছে। হয়তো বা এমনটাই হতে পারে যে মুরাদনগরের যে আসনটা সেটা ছেড়ে দিয়ে এখান থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নির্বাচন করবেন, বিএনপির সাথে একটা সমঝোতা। এবং
সেই যে মুরাদনগরের আসনটা সেটা হয়তো বা বিএনপির পক্ষ থেকে তারা সেটা করবে। তো যাই হোক, এখন এই বিষয় নিয়ে কিন্তু বর্তমানে ব্যাপকভাবে প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ পক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, কেউ বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, এবং কেউ কেউ বলছেন যে আসেন নির্বাচন করেন, এরপর দেখা যাবে যে আপনাকে কতজনে ভোট দেয়। বিভিন্ন রকমের প্রতিক্রিয়া শুরু হয়েছে, যেটা স্বাভাবিকভাবে হয়। তো আপনি মূলত এই বিষয় নিয়ে কি মনে করেন, আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।